বুকপ কেটে লুকানো চাঁদ। জেরিন আক্তার নিপা। দ্বিতীয় খণ্ড। পর্ব 11 থেকে 15। স্নেহা শান্তভাবেই বাড়ি থেকে বেরিয়ে এল। শান্তভাবে গাড়িতেও উঠে বসল, তবে গাড়িতে বসার পরই আচমকা নিজের মাথা গাড়ির জানালার গ্লাসের সাথে বাড়ি দিতে লাগল। তাজওয়ার এই দৃশ্য দেখে হতভম্ব। সে বাধা দিবে বা কিছু করবে তার আগেই স্নেহা কপাল ফাটিয়ে ফেলেছে। ওর কপাল থেকে রক্ত পড়তে দেখে তাজওয়ার এগিয়ে আসবে তখনই স্নেহা চিৎকার করে বলে উঠল, খবরদার, আমাকে ছুবি না। তুই আমাকে ছুলে আমি এক্ষুনি নিজেকে শেষ করে ফেলব। তাজওয়ার এগোলো না। স্তব্ধ হয়ে পাগল মেয়ের কাণ্ড দেখছে। স্নেহা নিজের চুল টানছে, হাত কামড়াচ্ছে, মাঝে মাঝে চিৎকার করে কাঁদছে। তাজওয়ার মনে মনে বলল, অতি শোকে পাগল টাগল হয়ে গেল নাকি? কামড়িয়ে হাত থেকেও রক্ত বের করে ফেলেছে, চুল টেনে ছিঁড়েছে কতগুলো। হেঁচকি তুলতে তুলতে বলছে, আমি আমার ভাইদের কষ্ট দিয়েছি, বাবা মার বিশ্বাস ভেঙে দিয়েছি। আমি তোমাদের যে কষ্ট দিয়েছি এর প্রায়শ্চিত্ত আমি কি করে করব? আমি কেন বেঁচে আছি? আমার পরিবারকে কষ্ট দিয়েও আমি কেন বেঁচে আছি? স্নেহা আবার চুল টানছে। তাজওয়ার এবার আর বসে থাকতে পারল না। স্নেহার দুহাত ধরে ফেলে বলল, পাগল মেয়ে, চুল ছিঁড়ে ট্যাক হয়ে কোন লাভ আছে? স্নেহা হাত ছাড়িয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করছে। ছাড় কুত্তা, ছাড় তুই আমাকে। আমি নিজে মরার আগে তোকে মারব। তোকে না মেরে আমি মরব না। তাজওয়ার হতভম্ব হয়ে দেখছে, হঠাৎ এই মেয়ের মধ্যে প্রেতাত্মা ভর করল নাকি? স্নেহা হাত ছাড়াতে না পেরে তাজওয়ারের হাতের দাঁত বসিয়ে দিল। তাজওয়ার চোখ মুখ কুঁচকে নিল। শান্তশিষ্ট মেয়েটার হঠাৎ পাগলামির ছিট উঠল কেন? বিড়বিড় করে বলল, এটা কি বিয়ে করলাম রে বাপ? মেয়ে নাকি রক্তচোষা যুগ? তাজওয়ার হাত ছাড়িয়ে নেয়নি। স্নেহার যতক্ষণ ইচ্ছে হয়েছে কামড়ে ধরে রেখেছে। সে এই মেয়ের দাঁতের জোর দেখছে। আরেক দফা নিজেকে মেরে চিৎকার চেঁচামেচি করে স্নেহা জ্ঞান হারিয়ে ফেলেছে। তাজওয়ার স্নেহার মুখের দিকে তাকিয়ে ভাবল এই মেয়ে অজ্ঞানী থাকুক। তাজওয়ার আজ দ্বিতীয়বার স্নেহাকে তার ফ্ল্যাটে নিয়ে এসেছে। গতবারও তার কোলে উঠে এসেছিল। এবারও ব্যতিক্রম হলো না। কামড়াকামড়ি করে গাড়িতেই জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে আর জ্ঞান ফেরানোর রিস্ক নেয়নি। শিকদারের বেটাকে শিক্ষা দিতে বিয়ে তো করেছে, এখন বিয়ে করে সে নিজেই ভুগছে। না জানি আরো কত ভুগতে হয়। তাজওয়ার রুমে এসে স্নেহাকে বেডে শুইয়ে দিল। স্নেহার ক্লান্ত অবসন্ন মুখের দিকে তাকিয়ে বলল, দেখে তো মনে হয় না এত নাটক পারো। কিন্তু বোন, সরি, মিস্টেক হয়েছে। বউ, তোমার কাছে বাঘা বাঘা অভিনেত্রী ফেইল। ভাইদের সামনে যা অ্যাক্টিং করলা। স্নেহার জ্ঞান ফিরলে সে দুর্বল শরীর নিয়ে উঠে বসল। চারপাশে তাকিয়ে এই ঘরটা চিনতে অসুবিধা হলো না। সেদিন এখান থেকে পালিয়ে যেতে পারলেও আজ পারবে না। যাওয়ার জায়গা আছে তার? নেই তো। ক্লান্ত চোখে স্নেহা চারপাশে তাকালো। ওই কুত্তাটা ঘরে নেই। স্নেহা ভারী মাথা নিয়ে উঠে দাঁড়ালো। তাকে ব্যবহার করে যেন ওই লোক তার পরিবারকে আর কোন কষ্ট না দিতে পারে সেই ব্যবস্থা করবে। তাজওয়ার খাবার অর্ডার দিয়েছিল। আজকের নাটকে অর্ধেক দিন না খাওয়া সে। এখন প্রচুর খিদে পেলেও রেঁধে খাওয়ার ইচ্ছে নেই। মেয়েটা খেলো কি না খেলো তা দিয়ে তার কিছু আসে যায় না। পেট শান্তি থাকলে নাটক দেখতেও ভালো লাগবে। তাজওয়ার তারপরও কি মনে করে খাবার নিয়ে ঘরে এলো। একটু হলেও তার ভেতর মানবতা বেঁচে আছে। একবার সেধে দেখবে। খেলে খাবে, না খেলে নাই। ঘরে এসে বিছানার দিকে তাকিয়ে তাজওয়ারের চোখ তপ করে জ্বলে উঠল। ছুটে এসে স্নেহাকে কোলে তুলে নিল। এক মুহূর্ত দেরি না করে স্নেহাকে নিয়ে বেরিয়ে পড়ল। ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে পড়ে আছে। স্নেহা ভাঙা কাচের টুকরো দিয়ে নিজের হাত কেটে ফেলেছে। রক্তের স্রোত বয়ে যাচ্ছে। তাজওয়ার দাঁতে দাঁত চেপে বলল, কাজটা তুই ঠিক করিসনি বিদু খরগোশ। আজ মূলে খবর আছে তোর। তাজওয়ার যদি স্নেহাকে নিয়ে হাসপাতালের পৌঁছতে আরেকটু দেরি করত তাহলেও হয়তো ওকে বাঁচানো যেত না। তারপরও অনেক রক্ত বেরিয়ে গেছে। ডক্টর তাজওয়ারের পরিচিত, তবে স্নেহাকে চিনেন না। মেয়েটাকে তাজওয়ার। স্নেহার এখনো জ্ঞান ফিরেনি। তাজওয়ার বেডে শুয়ে থাকা স্নেহার দিকে তাকিয়েই জবাব দিল, আমার বউ। কথাটা শুনে ডক্টর যথারীতি অবাক হলেন। তুমি বিয়ে করেছ? কবে? আজ বিকেলে। ডক্টরকে কনফিউজড দেখা গেল। তিনি কিছুই বুঝতে পারছেন না। বিকেলে বিয়ে করেছে অথচ মেয়েটার রাতেই হাত কেটে ফেলেছে। হাতের কাট দেখে কিন্তু সুইসাইড কেস মনে হচ্ছে তাজওয়ার। তাজওয়ার এবার ডক্টরের দিকে তাকালো। চিবিয়ে চিবিয়ে বলল, আমাকে বিয়ে করার সুখে মরতে যাচ্ছিল। এত ভালো বর পেয়েছে সেই আনন্দে হাত কেটেছে। ডক্টর যেহেতু তাজওয়ারকে আগে থেকেই চিনেন তাই তিনি ঘটনা কিছুটা বুঝে গেলেন। ডক্টর তাজওয়ারের কাঁধে হাত রেখে বললেন, এই কাজ কিন্তু দ্বিতীয়বারও করতে পারে। সো কেয়ারফুল হো। ডক্টর চলে গেলে তাজওয়ার কঠিন চোখে স্নেহার দিকে তাকালো। মেয়েটাকে টেনে তুলে কয়েকটা থাপ্পড় মারতে পারলে শান্তি লাগত। স্নেহার জ্ঞান ফেরা পর্যন্ত তাজওয়ার ওর সামনেই বসে রইল। অপেক্ষা করছে কখন এই মেয়ে উঠবে আর কখন সে থাপ্পড় দিবে। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে চোখ খোলার আগেই স্নেহা ব্যথায় চোখ মুখ কুঁচকে মাকে ডেকে উঠল। মা।
স্নেহার মুখে মা ডাক শুনে তাজওয়ার কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ল। ভাবল শেষ কবে সে মা ডেকেছিল। ঠিক মনে পড়ল না। ভারী চোখের পাতা খুলে স্নেহা সবার আগে তাজওয়ারকেই দেখল। তাজওয়ার ঠোঁট বাঁকিয়ে শয়তানি হাসি দিয়ে বলল, হ্যালো ওয়াইফি। স্নেহা ভয়ার্ত চোখে আশেপাশে তাকালো। এখনো বেঁচে আছে সে। তাজওয়ার কিভাবে যেন ওর ভাবনাটা বুঝে গেল। জি ওয়াইফি, আপনি বেঁচে আছেন। আপনার স্বামী আপনাকে মরতে দেয়নি। স্নেহা কাটা হাতটার দিকে তাকিয়ে ঠোঁট চেপে কেঁদে উঠল। তাজওয়ার হঠাৎ হিংস্র হয়ে উঠল। চেয়ার ছেড়ে উঠে এসে স্নেহার বাহু ধরে টেনে তুলে বসাল। স্নেহার গাল চেপে ধরে মুখের সামনে ঝুঁকে এসে বলল, তুই কি ভেবেছিস তুই মরে গিয়ে আমার থেকে মুক্তি পেয়ে যাবি? তাহলে জেনে রাখো, তুই মরলে আমি তোর বাপ চাচা ভাই ভাতিজা সহ তোর 14 গোষ্ঠীকে কবরে শোয়াব। তুই বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে, তুই মরলে তোর সাথে ওরাও মরবে। তখন ঠিক কর তুমি মরবি নাকি বেঁচে থাকবি। স্নেহা চোখ খিচিয়ে বন্ধ করে রেখেছে। নিঃশব্দে কেঁদে যাচ্ছে। তাজওয়ার কতক্ষণ স্নেহার বন্ধ চোখের পাতার দিকে তাকিয়ে থেকে ঝাঁকি দিয়ে স্নেহাকে ছেড়ে দিল। মনে মনে বলল, এই শালিকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। কোন পাগলা কুত্তা আমাকে কামড়িয়েছিল যে আমি এই নাট্যবাজকে বিয়ে করতে গেলাম। একে বিয়ে না করেও এর ভাইকে শিক্ষা দেওয়ার আরো 101টা উপায় ছিল। কিন্তু আমি শালা নিজের পায়ে কুড়াল মেরেছি। খাল কেটে কুমিরকে টেনে নিয়ে এসেছি। তাজওয়ার যতই হুমকি থামকি দিক কিন্তু এই মেয়ের উপর তার আর বিশ্বাস নেই। তাই এবার স্নেহাকে নিয়ে নিজের ফ্ল্যাটে না গিয়ে বাপের বাড়িতে চলে এলো। স্নেহাকে গাড়ি থেকে নামতে বললে স্নেহা না নামলে সে বাঁকা হেসে বলল, আমার কোলে উঠার এত শখ তোমার? স্নেহা একাই গাড়ি থেকে নেমে গেল। তাজওয়ার ঠোঁট কামড়ে হাসল। এই মেয়ে ভাঙবে তবুও মুচকাবে না। হাঁটতে গিয়ে দুর্বলতার কারণে স্নেহা পড়ে যাচ্ছিল। তাজওয়ার ওকে ধরে ফেলে কোলে তুলে নিল। স্নেহা হাত পা ছুটতে লেগে বলল, অমানুষ জানোয়ার ছাড় আমাকে। কুত্তা নামা বলছি। তাজওয়ার অবাক হয়। এই মেয়ে এখনো চেঁচানোর জন্য এত এনার্জি কোত্থেকে পাচ্ছে। সে নিজেই তো হাঁপিয়ে গেছে। স্নেহা তাজওয়ারের ঘাড় পিঠে খামুচি দিতে লাগলো। আমি তোকে খুন করে ফেলবো কুত্তা। তুই আমাকে দুর্বল ভাবছিস? তাজওয়ার চোখ বড় বড় করে বলল, তোমাকে দুর্বল ভাববো? এত দুঃসাহস আমার আছে? খামুচি দিয়ে স্নেহা তাজওয়ারের ঘাট থেকে রক্ত বের করে ফেলেছে। তবুও তাজওয়ার ওকে ছাড়ল না। শেষে স্নেহাকেই হার মানতে হলো। এমনিতেই তার উপর দিয়ে আজ কম ধকল যায়নি। দুর্বল হয়ে সে তাজওয়ারের বুকেই মাথা রাখল। তাজওয়ারকে বাড়ি ফিরতে দেখে ইউসুফ খান নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। তিনি এটা দেখে আরো বেশি অবাক হলেন। ছেলেটা একা আসেনি। তাজওয়ার যেতে যেতে চাচাকে দেখে জিজ্ঞেস করল, আমার ঘর খালি আছে? ইউসুফ খান হতভম্ব ভাব নিয়েই বললেন, আছে। কিন্তু মেয়েটা? তাজওয়ার ঘরের দিকে যেতে যেতে বলল, মেয়েটা না, আপনাদের বৌমা। ইউসুফ খানের মুখ হা হয়ে গেল। বৌমা? তাজওয়ার এখন চাচার কৌতূহল মেটানোর মুডে নেই। দোতলায় এসে লাথি দিয়ে ঘরের দরজা খুলে ভেতর এলো। নিজের রুমটার চেহারাও ভুলে গিয়েছিল। ঠিক কত বছর পর এই রুমে পা রেখেছে হিসেব রাখেনি। তাজওয়ার স্নেহাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, একদিনে কম নাটক দেখিনি। দয়া করে আজ আর নাটক দেখিও না। কথাটা বলে ঘাড়ে হাত দিল। হাতের রক্ত লেগে এসেছে। রক্ত দেখে তাজওয়ার বলল, ভীতু খরগোশ না, তুমি একটা জংলি বিল্লি। দুর্বলতার কারণে স্নেহা কিছু বলার শক্তি পেল না। তাজওয়ার 2 হাত কোমরে রেখে ঘরটা দেখল। দেয়ালে এখনো তার মায়ের ছবি লাগানো। কতক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। তাজওয়ার দরজার কাছ পর্যন্ত গেছে। স্নেহা ভেবেছিল ঘর থেকে চলে যাচ্ছে। সে স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। কিন্তু তাজওয়ার দরজা লাগিয়ে ফিরে এলো। স্নেহার সামনে এসে দাঁড়িয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলতে লাগলো। তা দেখে ভয়ে স্নেহার দেহ থেকে আত্মা বেরিয়ে যেতে চাইল। কুত্তাটা তার সাথে কি করবে বুঝতে বাকি নেই তার। স্নেহার গায়ে এত শক্তি নেই সে এই জানোয়ারটাকে বাধা দিবে। নিজেকে বাঁচানোর জন্য হয়তো চেঁচাতেও পারবে না। গলা বসে চিও চিও আওয়াজ বের হচ্ছে। কান্না চেপে স্নেহা আল্লাহকে ডাকতে লাগলো। শার্টের বোতাম খুলতে খুলতে তাজওয়ার ভীতু খরগোশের রক্তশূন্য ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসল। এই মেয়ে বয়সের তুলনায় বেশি পেকে গেছে। তাই উল্টাপাল্টা ভাবছে। তবে তাজওয়ার এই খরগোশের ভাবনা মতো কিছুই করবে না। বিয়ে করেছে এটাই যথেষ্ট। আপাতত বাসর করার মুড নেই। শার্ট খুলে গন্তব্যহীন ছুঁড়ে ফেলে তার বিশাল শরীরটা বিছানায় ছেড়ে দিয়ে বলল, উল্টাপাল্টা ভাবা বাদ দিয়ে চুপচাপ শুয়ে ঘুমাও। তুমি যা ভাবছো সেসব কিছুই হবে না। তুমি চাইলেও না। আমার এখন মুড নেই। স্নেহা বোকার মতো তাকিয়ে আছে। তার মাথা সত্যিই আর কাজ করছে না। তাজওয়ার অন্য পাশ ফিরে উপর হয়ে শুয়েছে। স্নেহাকে না দেখেও বুঝে নিল ভীতু খরগোশ ছক্কা খেয়েছে। এখনো মরার চিন্তা করলে বাদ দিয়ে ঘুমাও। তুমি মরলে তোমার পুরো পরিবার মরবে। স্নেহা কঠিন হয়ে বসে রইল। না, সে আর নিজেকে মারতে চাইবে না। মারবে তো এই কুত্তাকে। এই লোককে মেরে নিজের পরিবারের কাছে ফিরে যাবে।
তাজওয়ার কিভাবে যেন স্নেহার চিন্তাভাবনা বুঝতে পেরে গেল। সে ঝট করে স্নেহার দিকে ফিরলে স্নেহা ভয় পেয়ে পিছিয়ে গেল। আমাকে মারার ইচ্ছে থাকলে প্ল্যান করতে থাকো, তবে আমার মনে হয় না তোমার ওই নরম হাত দিয়ে তুমি আমাকে মারতে পারবে। তাজওয়ার কপালের উপর হাত রেখে আবার চোখ বন্ধ করে শুয়ে পড়ল। স্নেহা হাঁটুর উপর মুখ রেখে বসে আছে। আজকের দিনে কি কি ঘটেছে মনে পড়তেই কান্না পেয়ে গেল। ফুপিয়ে কাঁদছে সে। ওর কান্নার আওয়াজের জন্য তাজওয়ার ঘুমতে পারছে না। তবে সে স্নেহাকে কান্না থামাতেও বলছে না, কাঁদুক যত কাঁদতে পারে। তাজওয়ার সিলিংয়ের দিকে তাকিয়ে করুণ মুখে বলল, হয় তোমার এই বান্দির চোখের পানি শেষ করে দাও, আর না হয় আমাকে ধৈর্য দাও মাবুদ। এই মেয়ে এত কাঁদতে পারে। তাজওয়ার চোখ বন্ধ করে গম্ভীর হয়ে ভাবতে লাগল। আজকের এই বিয়ে তার প্ল্যানে ছিল না। হঠাৎ করে এমন একটা বোকামি সে কেন করেছে নিজেও জানে না। শেহান শিকদারের সাথে তার কোন শত্রুতা ছিল না। ওই বেটা তার ইগো হাত করেছে। সে চাইলে অন্য যে কোনো ভাবে বদলা নিতে পারত। তার জীবনে বিয়ে তো দূর দূরান্ত পর্যন্ত ছিল না, সারা জীবন ব্যাচেলর থেকে যাওয়ার পণ করেছিল। শালা বুড়ো ফাঁসিয়ে দিয়ে গেল। ফুফাতো বোনকে বিয়ে করার বিন্দু পরিমাণ ইচ্ছে তার ছিল না। শেহান শিকদার ওই ঝামেলাকে তার হাত থেকে নামিয়ে দেওয়াতে তার তো খুশি হওয়া উচিত ছিল। কিন্তু মাঝখানে কোত্থেকে ইগো ঢুকে গেল। তারপর কি থেকে যে কিভাবে কি হয়ে গেল সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। স্নিগ্ধর ঘুম ভেঙে গেলে সেহনাত ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে। তার চোখ খোলা দরজার দিকে। শেহান এখনো রুমে আসেনি। সেহনাত স্নিগ্ধকে রেখে সাবধানে উঠে গেল। স্নিগ্ধর উপর চাদর টেনে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। শেহান স্টাডি রুমের চেয়ারে মাথা পেছনের দিকে হেলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। সেহনাত দরজার সামনে দাঁড়িয়ে তাকে দেখল। মানুষটার মুখের দিকে তাকিয়েই মনের অবস্থা বুঝে গেল। ভেতরে ভেতরে ঠিক কতটা কষ্ট পাচ্ছে। সেহনাত শব্দ করেনি, চুপচাপ দাঁড়িয়ে আছে। তবুও কিভাবে যেন শেহান বুঝে গেল। চোখ বন্ধ রেখেই বলল, এখনো ঘুমাননি কেন? সেহনাত ছোট্ট একটা দম ফেলে এগিয়ে এলো। শেহানের পাশে দাঁড়িয়ে বলল, আপনাকে ছাড়া ঘুম আসছে না। শেহান চোখ খুলে তাকালো। স্ত্রীর দিকে তাকিয়ে হাসল। সেহনাত তার এই হাসিতেও ব্যথা দেখতে পেল। শেহান উঠে দাঁড়িয়ে বলল, ঘুমতে চলুন, সকালে স্কুল আছে আপনার। সেহনাত কিছু বলল না। এক পা এগিয়ে এসে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে শেহানকে জড়িয়ে ধরল। শেহান ব্যথিত মুখে হাসল। সেহনাত শেহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আপনার চাঁদের ভাগ দিয়েছেন, এবার আপনার কষ্টের ভাগও দিন। সুখ দুঃখ হাসি কান্না আমরা সবকিছু ভাগ করে নিব। শেহান 10তলা বিল্ডিংয়ের ছাদের উপর পা ঝুলিয়ে বসে আছে। এখান থেকে নিচে তাকালে পুরো শহরটাকে ছোট লাগছে। অসাবধানতায় পড়ে গেলে বেঁচে থাকার কোন আশা থাকবে না। শেহান বাড়ি ফেরেনি আজ। ভাবিমণি অনেকবার কল দিলেও কথা বলতে ইচ্ছে করেনি। সবকিছু অসহ্য লাগছে তার কাছে। স্নেহাকে ধরে এনে খুন করে ফেলতে ইচ্ছে করছে। শেহান কখনো সিগারেট খায়নি। বোঝ হওয়ার পরই ভাইয়া তাকে সাবধান করে দিয়েছিল, কখনো মদ সিগারেট ছুবি না। বাকি যা দুষ্টুমি করবি সব ক্ষমা করব। তবে আজ শেহান সিগারেট খাচ্ছে। প্রথমটা শেষ করতে কাশতে কাশতে দম বন্ধ হয়ে গিয়েছিল। এখন আর সমস্যা হচ্ছে না। একটার পর একটা খেয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাবৎ পকেট ফোন বাজছে। শেহান বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকালো। পায়েলের নাম দেখেও তার মেজাজ ঠিক হলো না। কল তুলে প্রায় ধমকের সুরে বলল, বারবার কল দিয়ে বিরক্ত কেন করছো? দেখছো না কল তুলছি না। শেহান কল কেটে দিয়ে সিগারেটের টান দিল। ওদিকে পায়েল ফোন হাতে নিয়ে হতভম্ব হয়ে বসে আছে। মুহূর্তেই তার চোখ ভরে উঠল। শেহান তার সাথে এমন ব্যবহার করেছে সে বিশ্বাসই করতে পারছে না। বুঝে আসা গলায় পায়েল বলল, আমি তোমাকে বিরক্ত করছি শেহান। কথাটা বলেই পায়েল কান্নায় ভেঙে পড়ল। সে ভুল ভেবেছিল। তার প্রতি শেহানের কোন অনুভূতি জন্ম নেয়নি। এতদিন সে যা ভেবে এসে সব তার ভুল ছিল। স্নেহা হাঁটুর উপর মাথা রেখে বসে আছে। পাশে শুয়ে থাকা লোকটার প্রতি ঘৃণা ক্রমশ বাড়ছে। স্নেহা তাকালো, এই কুত্তার জন্য তার পরিবার কষ্ট পেয়েছে। সে কিছুতেই লোকটাকে ছেড়ে দিবে না। স্নেহা বালিশ হাতে নিল। হঠাৎ করেই বালিশ দিয়ে তাজওয়ারের মুখ চেপে ধরল। শরীরে যতটুকু শক্তি ছিল সমস্তটাই প্রয়োগ করল। ঘুম ভেঙে গেলে তাজওয়ার স্নেহার হাত ধরে ওকে বিছানায় ফেলে দিয়ে নিজে ওর উপর ঝুঁকে এলো। স্নেহার আগে ফুসছে। ভীত খরগোশ কি করতে চাচ্ছিল বুঝতে পেরে তাজওয়ার হাসল। মেরে ফেলতে চাও আমাকে? লোকটা তার গায়ের উপর ঝুঁকে আছে। স্নেহার সহ্য হলো না। ঘৃণায় মুখ কুঁচকে নিল। তাজওয়ার স্নেহার প্রতিক্রিয়া দেখে আরেকটু কাছে এসে বলল, বলেছিলাম তোমার এই নরম হাত দিয়ে আমাকে মারতে পারবে না। গায়ে তো 1 কেজি শক্তিও নেই। কয়দিন শ্বশুরবাড়িতে থাকো, খেয়ে দেয়ে শক্তি বাড়াও, তারপর না হয় আমাকে মারবে। বিধবা হওয়ার জন্য এত তাড়া কিসের? স্নেহা আগুন ছড়া চোখে তাকিয়ে বলল, ছাড় আমাকে। তাজওয়ার বাঁকা হেসে বলল, এখনো তো ধরিনি। ধরলে না হয় ছাড়তে বলো।
স্নেহা ছোটার জন্য ছটফট করতে লাগলো। তাজওয়ার স্নেহার দুই হাত শক্ত করে বেডের সাথে চেপে ধরে বলল, তুমি যে আমাকে মারতে চেয়েছিলে এটা জেনেও আমি তো তোমাকে ছেড়ে দিতে পারি না। সুযোগ পেয়ে যদি পরের বার সত্যিই মেরে দাও, রিস্ক নেওয়া কি ঠিক হবে? স্নেহা সমানে পা ছুটছে, হাত মোচড়াচ্ছে। তাজওয়ার নিজের পা দ্বারা স্নেহার পা চেপে ধরে বলল, আমারও জানের মায়া আছে। আর যাই হোক আমি বউয়ের হাতে মরতে চাই না। তাই তুমি আজ এভাবেই ঘুমাবে। কথাটা বলেই তাজওয়ার তার শরীরের অর্ধেক ভার স্নেহার উপর ছেড়ে দিল। স্নেহার রোগা পাতলা ছোটখাটো মানুষ, এত বিশাল লোকের নিচে চাপা পড়ে দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা। স্নেহা চেঁচিয়ে বলল, ছাড় শয়তান, সর তুই। আমাকে ছোঁয়ার সাহস তোকে কে দিয়েছে? কবুল বলে তুমি দিয়েছ। আমি কবুল বলিনি, তুই বলতে বাধ্য করেছিস। ছুবি না আমাকে, তোর ছোঁয়া আমার জন্য হারাম। তাজওয়ার স্নেহার কোন কথাই শুনল না। স্নেহাকে ওভাবে চেপে ধরেই শুয়ে পড়ল। স্নেহা এবার সত্যি সত্যি নিঃশ্বাস নিতে পারছে না, গলা ছেড়ে চিৎকার করছে। তাজওয়ার চোখ বন্ধ রেখে বলল, এভাবে চেঁচিও না, মানুষ অন্য কিছু ভাববে। তুই আমাকে ছাড় শয়তান, না হলে আমি তোকে খুন করে ফেলবো। সকালে করো, এখন নিজে ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। শুভ রাত্রি। শেহান ভোরের দিকে বাড়ি ফিরেছে। ছোটমার ঘরের সামনে গিয়ে ভেতরে ছোটমাকে কাঁদতে শুনে ফিরে এসেছে। ঝুমা মেয়ের জন্য কেঁদে কেটে অস্থির হয়ে উঠেছে। রাতটায় স্বামীর সান্ত্বনা মানলেও সকালেই শেহানের কাছে এসেছে। শেহান ছোটমাকে দেখে অসহায় বোধ করল। ঝুমা শেহানের হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েটাকে এনে দে বাবা। আমার মেয়েটা অবুঝ, ও কি করছে নিজেও বুঝছে না। তোরা তো ওর ভাই, বোনকে ফিরিয়ে আনো বাবা। শেহান ছোটমাকে আগলে ধরে বলল, ছোটমা, আমার কথা শোন, শান্ত হও। তুমি কি করে ভাবলে আমাদের বোনকে আমি একা ছেড়ে দিব? ও কতটা পাগল আমরা কি জানি না। ফিরিয়ে আনবো, আমাদের বোনকে আমি ফিরিয়ে আনবো। তুমি প্লিজ কেঁদো না, তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয় ছোটমা। ছোট দিদুনকে কাঁদতে দেখে স্নিগ্ধ মাম্মার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ছোট দিদুন কেন কাঁদছে মাম্মা? দিদুনের কষ্ট লাগছে তাই কাঁদছে বাবা। দিদুনকে কে কষ্ট দিয়েছে? আমি তাকে মারব। সেহনাত ছেলেকে জড়িয়ে ধরল। স্নেহা কি কারণে এমন একটা কাজ করেছে সে জানে না, তবে স্নেহার উপর তার এতটুকু বিশ্বাস আছে, মেয়েটা নিশ্চয় বাধ্য হয়ে এসব করেছে। তাজওয়ার খান স্নেহাকে বাধ্য করেছে। স্নেহার ঘুম আগে ভেঙেছে, হাতের কাটা জায়গাটা টনটন করছে, মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে, দুর্বলতায় চোখ খুলে তাকাতেও কষ্ট হচ্ছে। স্নেহা অনুভব করল তার উপর যেন কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। আস্তে আস্তে করে চোখ খুলে তাজওয়ারকে নিজের এতটা কাছে দেখে স্নেহার মাথায় রক্ত উঠে গেল। ধাক্কা দিয়ে তাজওয়ারকে সরিয়ে দিয়েই চিৎকার করে উঠল, অমানুষ জানোয়ার, কোন সাহসে তুই আমাকে ছুঁয়েছিস? তাজওয়ারের ঘুম ভেঙে গেছে। বিরক্ত হয়ে কান চেপে ধরল সে। মুখ বাঁকিয়ে বলল, আস্তে চেঁচাবো। স্নেহা আরো ফুঁসে উঠল, আমি তোর বউ না কুত্তা? তাজওয়ার কান থেকে হাত নামিয়ে সোজা হয়ে বসে বলল, ঠিক আছে তুমি আমার বউ না। এবার ভলিউমটা একটু কম করো, কানের পোকা মেরে ফেলছো। স্নেহার মনে আছে রাতে সে ব্যালকনিতে গিয়ে বসেছিল। এক রুমে এই লোকের সাথে থাকতেও দম বন্ধ হয়ে আসছিল। তাকে কে রুমে এনেছে? তুই আমাকে রুমে কেন এনেছিস কুত্তা? রুমে না আনলে ঠান্ডায় এতক্ষণে অক্কা পেতে। স্নেহা চোখে ঘৃণা নিয়ে তাজওয়ারের দিকে তাকিয়ে বলল, পেলে মুক্তি পেতাম। তাজওয়ার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে। কে জানতো এই মেয়ের এত তেজ? দেখে তো আলাবুলা মনে হয়েছিল। তাজওয়ারকে তাকিয়ে থাকতে দেখে স্নেহা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ওকে এভাবে মুখ ফিরিয়ে নিতে দেখে তাজওয়ার হেসে ফেলল। তাজওয়ারকে হাসতে শুনে স্নেহা বিড়বিড় করে বলল, বেহা। ইউসুফ খান তাজওয়ারের অপেক্ষাতেই বসেছিলেন। তাজওয়ার এসে চাচার পাশে বসলে তিনি বললেন, এবার আমাকে সবটা খুলে বলতো। তাজওয়ার অসল ভঙ্গিতে জিজ্ঞেস করল, কি খুলে বলবো? কাপড়। ইউসুফ খান হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। এই বিকেল ছেলের সাথে কথা বলার থেকে দেয়ালে মাথা ঠুকে দেওয়া ভালো। তুই সত্যি বিয়ে করেছিস? মিথ্যা বিয়েও করা যায় নাকি? মেয়েটাকে? আমার বউ। তোর বউকে? আপনার বৌমা। ইউসুফ খান হতাশ নিঃশ্বাস ফেললেন। ক্লান্ত গলায় বললেন, ভাইজান হসপিটালে। আর তুই বিয়ে করে নিয়ে এসেছিস? তো ভাইজান জানে? উনার জেনে কাজ কি? মানুষটা তোর বাবা। তাজওয়ার উঠে দাঁড়িয়ে বলল, চা কফি দেওয়ার বদলে সকাল সকাল বকবক করে মগজ ফ্রাই করছেন। কাউকে বলে আমার রুমে খাবার পাঠিয়ে দিন। ডিম দুধ কলা দিতে বলবেন। বউটা দুর্বল হয়ে পড়েছে। তাজওয়ার রুমে ফিরে এসে দেখল স্নেহা আগের মতোই বসে আছে। সে স্নেহাকে এক পলক দেখে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে রুমে ফিরে এলে দরজায় টোকা পড়ল। তাজওয়ার গলা উঁচিয়ে বলল, আসুন। তার চাচি খাবার নিয়ে এসেছে। চাচি যান তার বউকে দেখে চাচা মিয়ার মতো কয়েকশো প্রশ্ন জুড়ে দেওয়ার আগে তাজওয়ার খাবারের ট্রে নিয়ে বলল, যেতে পারেন। মহিলা আর চোখে বিছানায় বসে থাকা স্নেহাকে দেখল।
তবে তিনি সাহস করে তাজওয়ারকে কিছুই জিজ্ঞেস করতে পারলেন না। খাবারের ট্রে রেখে তাজওয়ার দরজা লাগিয়ে দিয়ে এলো। স্নেহা চোখমুখ শক্ত করে বসে আছে। তাজওয়ার তার সামনে বসে জিজ্ঞেস করল, খাবে নাকি নাটক করবে? তোকে খুন করব। সেটা করার জন্য খেয়ে দেয়ে শক্তি বাড়াতে হবে। এখন তোমার যে অবস্থা, তুমি বাথরুমে থাকা তেলাপোকা মারতে পারবে কি না সন্দেহ। খাবার রাখা আছে, খেতে মন চাইলে খেয়ে নাও। স্নেহা খাবে তো দূর, খাবারের দিকে তাকিয়েও দেখল না। হাঁটুতে কপাল ঠেকিয়ে বসে রইল। তাজওয়ারও বসে তাকে দেখে গেল। খেলে খাবে, না খেলে নাই। সে আর সাধবে না। তাজওয়ার ফোন নিয়ে উঠে দাঁড়ালো। মন্টুকে কল করে বলল, খোঁজ নে তো শিকদারের বউ বেটা স্কুলে গিয়েছে কিনা। এই কথাটা কানে যাওয়া মাত্র স্নেহা মুখ তুলে তাকালো। তার বুকের ভেতর ধক করে উঠেছে। ভাবিমণি স্নিগ্ধর খোঁজ কেন নিতে বলছে? অমানুষটা ওদের সাথে কি করবে? তীক্ষ্ণ কণ্ঠে স্নেহা বলল, যা চেয়েছিলি তা তো পেয়েছিস, এখন আবার কি চাই? তাজওয়ার ঘাড় ঘুরিয়ে তাকালো। অবাক হওয়ার ভান করে বলল, আমাকে বলছো? স্নেহা ঘৃণায় চোখমুখ কুঁচকে নিল। তাজওয়ার হেসে বলল, আপাতত তোমার মুখ থেকে আপনি সম্বোধন শুনতে চাই। তুই তোকারি ঠিক হজম হচ্ছে না। স্নেহা চোখের আগুনে তাজওয়ারকে জ্বালিয়ে দিতে চাইল। তাজওয়ার মন্টুকে কল দেয়নি, তবুও ওকে শুনিয়ে শুনিয়ে বলল, শিকদারের ক্যাসেটটাকে তুলবি বুঝেছিস? আপনি আমার ভাতিজাকে কিচ্ছু করবেন না। স্নিগ্ধকে কিছু করলে আল্লাহর কসম আমি আপনাকে খুন করে ফেলব। তাজওয়ার ঠোঁট কামড়ে হাসল। আহা, আপনি ডাক শুনতে ভালোই লাগছে। কিছু করব না, যদি তুমি আমার সব কথা শোনো। রাগে কষ্টে স্নেহার কান্না এসে গেল। স্নিগ্ধর উপর ফুলের টোকা পড়লেও সে সহ্য করতে পারবে না। তাজওয়ার জিজ্ঞেস করল, কি শুনবে তো? স্নেহা হার স্বীকার করে নিয়ে বলল, শুনব। তাহলে খাওয়া শুরু করো। ডিম দুধ কলা থেকে ধরে সব খাবে, কিচ্ছু বাদ রাখা যাবে না। বাধ্য হয়ে স্নেহা খাবার মুখে দিলেও গলা দিয়ে নামছে না তার। বাড়িতে সকলের সাথে বসে খাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে। খেতে খেতে স্নেহা ফুপিয়ে খাচ্ছে। তাজওয়ার নির্বিকার তাকিয়ে দেখছে। স্নেহার খাওয়া শেষ হয়ে গেলে তাজওয়ার বলল, তুমি এই রুমের মধ্যেই থাকবে, ভুল করেও রুম থেকে বের হবে না। বাইরে যারা আছে তাদের আমি কেউ মনে করি না, তাই তোমারও ওনাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার প্রয়োজন নেই। স্নেহা চোখ মুছে তেজি গলায় বলল, কতদিন আমাকে এভাবে বন্দি বানিয়ে রাখবেন? তাজওয়ার স্নেহার এই প্রশ্নের উত্তর দিল না, তবে মনে মনে বলল, সারা জীবন, অন্তত যতদিন আমি বেঁচে থাকব। মেয়র নির্বাচন আর মাত্র 2 দিন পর। গত 1 মাস ধরে রাস্তাঘাট কাঁপিয়ে প্রচার চালিয়েছে সেখানের দল। সমাবেশ, পোস্টার লাগানো, মানুষের ধারে গিয়ে হাত ধরে ধরে ভোট চাওয়া কিছুই বাদ যায়নি। কিন্তু আজ থেকে সব থেমে গেছে। নির্বাচন কমিশনের নিয়মে প্রচার বন্ধ। মাইকের শব্দ নেই, পোস্টার লাগানোর হইচই নেই, প্রচারের গাড়ির হর্নও থেমে গেছে। পুরো শহরে নীরবতা নেমে এসেছে। সেখান তার পার্টি অফিসের চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 1 মাসের দৌড়ঝাঁপ, পরিশ্রম কতটা ফল দেবে তা 2 দিন পরই জানা যাবে। মানুষ তাকে গ্রহণ করেছে কি না তার উত্তর ভোটবাক্স খুললেই মিলবে। দরজা ঠেলে সাজিদ ভেতরে এলো। সেখানের সামনে দাঁড়িয়ে ডাকল, ভাই। আপনি যে তথ্য জানতে বলেছিলেন জেনে এসেছি। সেখান শান্ত মুখে বলল, বল। তাজওয়ার খান উসমান খানের ছেলে। সেখান জানে, আগে একবার পরিচয় হয়েছিল। উসমান খান অসুস্থ, সে এটাও জানে। তার ছেলে বাবার হয়ে প্রচার চালায়নি। সাজিদ আবার বলল, লোকটা দেশে থাকে না, ইতালিতে থাকে। ওখানে ঠিক কি কাজ করে সঠিক জানা সম্ভব হয়নি, কিন্তু একটা কথা নিশ্চিত। সাজিদ একটু থামল। সেখান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটার পাওয়ার আছে ভাই, পাওয়ার। সেখান চল শক্ত করে শব্দটা মনে মনে পুনরাবৃত্তি করল। এই পাওয়ারের জোরেই হয়তো স্নেহাকে ভয় দেখিয়েছে। তবে একটা প্রশ্ন তাকে ভেতর থেকে ভাবাচ্ছে, ঠিক কোন বিষয়ে ভয় দেখিয়েছে? স্নেহা কেন ভয় পেয়ে লোকটার কথা শুনেছে? সেখানের ফোন বাজছে। বাবার কল দেখে সে রিসিভ করল। ওপাশ থেকে শাহজাহান সাহেব উত্তেজিত কণ্ঠে বললেন, তোর ভাইকে থামা সেখান। সেখানের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। কি করেছে সেখান? স্নেহাকে আনতে যাচ্ছে। বলে গিয়েছে ওই লোকের লাশ ফেলে হলেও স্নেহাকে নিয়ে ফিরবে। সেখান কল কেটে দিয়ে সাজিদকে গাড়ি বের করতে বলল। তাজওয়ার খান কোথায় থাকে সাজিদ? কেন ভাই? আমরা তাজওয়ার খানের বাড়িতে যাচ্ছি। স্নেহা ঘরবন্দি হয়ে আছে। এ বাড়িতে আসার পর একবারের জন্য বাইরে যায়নি। তাজওয়ার কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছে। স্নেহা অন্যদিকে ফিরে বিছানায় বসে আছে। তাজওয়ার ওকে শুনিয়ে বলল, আমার অনুপস্থিতিতে অকাজ কুকাজ করলে ফল কিন্তু তোমার পরিবার ভোগ করবে। তাজওয়ারের পরনে কালো শার্ট। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিল। স্নেহা একবারও ওর দিকে তাকায়নি। তাজওয়ার বের হয়ে গিয়েও আবার ফিরে এলো। স্নেহার সামনে দাঁড়িয়ে বলল, এই ঘরের বাইরে পা রাখবে না, আর মরার কথা কল্পনায়ও আনবে না। আমাকে মিস করার দরকার নেই। রাতের আগে ফিরে আসবো। স্নেহা ঘৃণা ভরা চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল।
তোকে মিস করবে আমার জুতা। তাজওয়ার গাড়ি নিয়ে গেট থেকে বের হতে পারল না। তার আগেই অন্য একটা গাড়ি গেটের সামনে এসে দাঁড়ালো। তাজওয়ার কপাল কুঁচকে তাকালো। দেখলো গাড়ি থেকে তার ছোট সম্বন্ধী নেমে আসছে। হাসলো তাজওয়ার। পাগলা তার বোনকে নিতে চলে এসেছে। তাজওয়ারও গাড়ি থেকে নামলো। শেহান এগিয়ে এসে বলা নেই কওয়া নেই তাজওয়ারের মুখে খুশি বসিয়ে দিয়ে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোন কোথায়? কি করেছিস ওর সাথে? ছোট সম্বন্ধীর হাতে জোর আছে। ঘুষি খেয়ে এক পা পিছিয়ে গিয়েছে তাজওয়ার। ঠোঁটে হাত দিয়ে দেখল ঠোঁট কেটে গিয়েছে কিনা। সে সোজা হয়ে দাঁড়িয়ে শেহানের রাগ আরো বাড়িয়ে দিতে মুখে হাসি নিয়ে বলল, তোমার বোনের সাথে অনেক কিছুই করেছি, কিন্তু ওসব হাসব্যান্ড ওয়াইফের পার্সোনাল কথা তোমাকে বলা যাবে না। শেহান তেরে এসে তাজওয়ারের উপরে ঝাঁপিয়ে পড়ল। কুত্তার বাচ্চা তোকে খুন করে আমি আমার বোনকে নিয়ে যাব। মার খেয়েও তাজওয়ার হাসছে। তাজওয়ার ভেবে নিল, অন্তত এই পাগলাকে মামু বানানোর জন্য হলেও সে ভীতু খরগোশকে তার বাচ্চার মা বানাবে। শেহানের গাড়ি দেখে শেহানের গাড়িও থেমে গেল। গাড়ি থেকে নেমে শেহানের দিকে চোখ পড়লে শেহান দ্রুত এসে শেহানকে ধরে ফেলে বলল, পাগল হয়ে গেছিস? কি করছিস তুই এখানে? শেহান ফুঁসছে। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই ছাড়, কুলাঙ্গারটাকে জানে মেরে ফেলবো আজ। শেহান ধমক দিয়ে বলল, তুই কার কাছে জিজ্ঞেস করে এখানে এসেছিস? আমার কাউকে জিজ্ঞেস করতে হবে না। তাজওয়ার স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে দুই ভাইকে দেখছে। শেহানের সাথে চোখাচোখি হলে বলল, ছোট সম্বন্ধীকে বোঝান, মাথা গরম করে বোনের সংসারে অশান্তি সৃষ্টি করছে। শেহান গর্জে উঠে বলল, একটা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে ফেলবো বাস্টার্ড। তাজওয়ার এতক্ষণ শান্ত থাকলেও গালি শুনে চেহারার ভাব কঠিন হয়ে গেল। শেহানকে টেনে গাড়ির কাছে নিয়ে যাচ্ছে। শেহান সমানে চেঁচামেচি করে যাচ্ছে, ভাই ছাড়ো আমাকে। স্নেহাকে না নিয়ে আমি যাব না। শেহান চোখ পাকিয়ে বাজখাই কণ্ঠে বলল, চুপ, একটা কথা না, চুপচাপ গাড়িতে বস শেহান, আমার মাথা গরম করাস না। শেহান সাজিদকে শেহানের গাড়ি নিয়ে আসতে বলল। সে নিজের গাড়িতে শেহানকে নিয়ে চলে গেল। তাজওয়ার কতক্ষণ ঠাই দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতর চলে এলো। রুমে এসে দেখল স্নেহা মাত্রই গোসল করে বেরিয়েছে। তাজওয়ারকে দেখে স্নেহা হকচকিয়ে গেল। গতকাল পুরোটা দিন গোসল ছাড়া কেটেছে। হাত কেটেছিল, কাপড়ে শুকনো রক্ত লেগে আছে। নিজের গা থেকেই গন্ধ পাচ্ছিল। তাজওয়ার রুমে ছিল না, তাই পরার কাপড় না থাকলেও স্নেহা গোসলে ঢুকেছিল। তাজওয়ার গরম মাথা নিয়েই রুমে এসেছিল, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকার রমণীটিকে দেখে কি হলো কে জানে, চেষ্টা করেও রাগ ধরে রাখতে পারল না। স্নেহার ভেজা চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। তাজওয়ার কতক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আচমকা স্নেহার ওড়না টেনে ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছল। স্নেহা ওড়না টেনে নিয়ে চোখ মুখ শক্ত করে বলল, এটা কি ধরনের অসভ্যতা? অসভ্যতা করছি না বলেই সবাই পেয়ে বসেছে। আমি অসভ্যতায় নেমে হেলে তোমার ভাই নিজের হাত নিয়ে ফিরে যেতে পারত না। স্নেহার বুকের ভেতর কেমন করে উঠল, চোখ জোড়া জলে ভরে উঠেছে। অস্পষ্ট গলায় বলল, ভাইয়া এসেছিল, আমাকে নিতে এসেছিল। কথা শেষ হতেই স্নেহার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে কাঁদলে লাগলো সে। তাজওয়ার বিরক্ত চোখে তাকিয়ে রইল। মনে মনে বলল, হায় রে কপাল, মার খাই আমি। আর সে কাঁদে তার ভাইয়ের জন্য। মন্টু জন্টু এসেছে। তাজওয়ারই ওদের আসতে বলেছিল। ভাইয়ের বাপের বাড়িতে ওদের আগে কখনো আসা হয়নি, আজই প্রথম এসেছে। তাজওয়ার হলরুমের সোফায় বসতে বসতে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মেয়েদের প্রয়োজনীয় সব জিনিস এনেছিস? জি ভাই। গুড। মন্টু তাজওয়ারের সামনে ব্যাগগুলো রাখার সময় তাজওয়ারের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনার ঠোঁটে কি হয়েছে ভাই? তাজওয়ার ব্যাগগুলো নিয়ে দেখতে দেখতে বলল, ছোট সম্বন্ধী ভালোবাসা দিয়ে গেছে। তাজওয়ারের গলার দিকে চোখ পড়লে মুখ ফুসকে ঝন্টু জিজ্ঞেস করে ফেলল, গলায় ক্যাডায় ভালোবাসা দিচ্ছে ভাই? তাজওয়ার গলায় হাত দিয়ে বুঝতে চাইল। একটু ভেবে মনে পড়ল তার বিল্লি বউ খামুচি দিয়েছিল। তাজওয়ার সহজ গলায় বলল, তোদের ভাবি। মন্টু ঝন্টুর চোখ বড় হয়ে গেল, তবে মনে মনে খুশিও হলো। বিড়বিড় করে বলল, ভাবির আর ভাবির ভাইয়ের তো শ্রী সাহস, ঠোঁট ফাটাইয়া খামচাইয়া ফালাফালা কইরা ফেলছে। তবে ভাবি এবং ভাবির ভাই একদম উচিত কাম করছে। এই পাগল বেডায় আমাগরে কম জ্বালায় না, ভাবি একটু হইলেও শোধ তুলছে। তাজওয়ার মন্টুর দিকে তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করল, মনে মনে আমাকে গালি দিচ্ছিস নাকি? মন্টু ভরকে গেল, এই পাগলের চোখ না অন্য কিছু। মন্টু জিভ কেটে বলল, তওবা ভাই, আপনারে আমি গালি দিমু এইডা আপনি ভাবতে পারলেন? আপনি জানেন ঝন্টু আর আমি আপনারে কত সম্মান করি। তাজওয়ার ছাগলটার নাটক দেখল, মুখ বিকৃত করে বলল, বাল করো তোমরা আমারে, যা এখন চোখের সামনে থেকে বিদায় হও। তাজওয়ার ওদের বিদায় হতে বললেও ওরা বিদায় হচ্ছে না, মাথায় উপর দাঁড়িয়ে আছে। তাজওয়ার বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, যাচ্ছিস না কেন? মন্টু মাথা নিচু করে আমতা আমতা করে বলল, ভাই কি চাই? অনুমতি।
তাজওয়ার দুই গাধার দিকে তাকালো। মাঝে মাঝে এদেরকে উল্টো ঝুলিয়ে পেদাতে ইচ্ছে করে। কিসের অনুমতি? একটা কথা জিজ্ঞেস করমু। মাথা না খেয়ে চোখের সামনে থেকে দূর হতো। এমনিতেই মাথা খাওয়ার জন্য একজনকে নিয়ে এসেছি। সে খুব আয়েশ করে আমার মাথা খাচ্ছে। আপনি ভাবিরে বিয়া কেন করছেন ভাই? আপনি কি ভাবিরে ভালোবাসেন? মন্টুর প্রশ্ন শুনে তাজওয়ার কতক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। মন্টু গালি খাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তাজওয়ার ওকে গালি দিল না। উল্টো জিজ্ঞেস করল, ভালোবাসা কি? মন্টু নিজেও জানে না ভালোবাসা কি। ভাই তাকে কঠিন প্রশ্ন করে ফেলেছে। মাথা চুলকিয়ে মন্টু জন্টুকে জিজ্ঞেস করল, তুই জানস ভালোবাসা কি? জন্টু দুপাশে মাথা নাড়ল। সেও জানে না। তাজওয়ার এদের দেখে বলল, ভালোবাসা কি আগে এটা জেনে আয়, তারপর বলবো আমি তোদের ভাবিকে ভালোবাসি কি না। দুজন চলে গেলে তাজওয়ার বলল, গাধার দল নিজেরাই জানে না ভালোবাসা কি, আবার জানতে এসেছে আমি তাদের ভাবিকে ভালোবাসি কি না। ওই জঙ্গলি বিল্লিকে ভালোবেসে আমি কপালে দুর্দশা ডেকে আনবো নাকি? কুত্তা বলা ছাড়া কথাই বলে না। কথায় কথায় তোকে খুন করব বলে বলে গলা শুকিয়ে ফেলে। এই মেয়েকে আমার ভালোবাসতে হবে। তাজওয়ার খানের এখনো এত খারাপ দিন আসেনি। তাজওয়ার ব্যাগগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। বিড়বিড় করে বলল, অবশ্য এই মেয়ে ভালোবাসার মতোই চিজ, কিন্তু আমি ওকে ভালোবাসি না। উহু, একটুও বাসি না। শেহান বাড়িতে ঢোকার সময় লাথি দিলে গেট খুলল। শেহান দেখেও কিছু বলল না, কিন্তু ভেতর এসেও সামনে যা পেল তা তুলে ছুঁড়ে ফেলতে শুরু করলে শেহান ধমকাল, এবার কিন্তু বেশি বেশি করছিস শেহান। শেহান অবিশ্বাস্য চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি বেশি বেশি করছি নাকি তুমি কিছু করছো না? শেহান ছোট ভাইয়ের চোখে চোখ রেখে বলল, কি করব আমি? তুই বলে দে আমার কি করা উচিত। ওই লোকের বাড়িতে গিয়ে তোর মতো মারামারি করা উচিত। শেহান ভাইকে বুঝতে পারছে না। সে অধৈর্য গলায় বলল, আমাদের বনুই জানোয়ারটার কাছে আছে ভাই। একজাক্টলি, আমাদের বনুই লোকের কাছে আছে। কিছু করার আগে আমাদের এই কথা মনে রাখতে হবে। দুজনের চেঁচামেচি শুনে সেহনাত চলে হেলে স্নিগ্ধ ও মাম্মার পেছনে এসেছিল। পাপা চাচুর দিকে তাকিয়ে অবুঝ স্নিগ্ধ জিজ্ঞেস করল, তোমরা কেন ফাইট করছো পাপা? চাচুকে কেন বকা দিচ্ছ? শেহান দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শেহান হুঁশে ফিরল। বাড়িতে স্নিগ্ধর সামনে সে অন্তত গলা উঁচিয়ে কথা বলবে না। শেহান স্নিগ্ধর দিকে তাকিয়ে হেসে বলল, আমরা ফাইট করছি না ইঁদুরের ছাও। তোর পাপাও আমাকে বকছে না। শেহান স্নিগ্ধকে কোলে নিয়ে বলল, একটা চুমা দে না ছোট ইঁদুর। চাচুর মনটা ভালো নেই। শেহান ডাগর ডাগর চোখে চাচুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মন কেন ভালো নেই? শেহান দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে বলা যাবে, কিন্তু তুই বুঝবি বলে মনে হয় না। আমি বুঝবো, তুমি বলো। ভাতিজার কথা শুনে শেহান ওর পেটে নাক ঘষে কাতুকুতো দিল। স্নিগ্ধ খিলখিল করে হেসে ফেলল, ইঁদুরের বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। তুই কেন বড় হচ্ছিস ছোট ইঁদুর? এরকম ছোটই থাক না। শেহান স্নিগ্ধকে নিয়ে চলে গেলে শেহান সেহনাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ছোট মা কোথায়? ঘরে। এখনো কাঁদছে? শান্ত হয়েছে একটু? সেহনাত জানে মানুষটা তার পরিবারকে কতটা ভালোবাসে। পরিবারের কষ্ট সহ্য করতে পারে না। সেহনাত এগিয়ে এলো। শেহানের হাত ধরে বলল, সব ঠিক হয়ে যাবে। শেহান স্ত্রীর কথা শুনে নির্জীব হাসল। বলল, ঠিক হতে হবে। আমি আমার পরিবারকে এভাবে দেখতে পারছি না, বিশ্বাস করুন। সেহনাত শেহানের হাত ধরে তার গালে ছুঁয়ে বলল, আমিও আপনাকে এভাবে দেখতে পারছি না। তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাক। আমাদের পরিবারটা আবার আগের মতো হয়ে যাক। পায়েলের সাথে যোগাযোগ করতে না পেরে দিবা বাসায় চলে এলো। এই মেয়ের হয়েছে কি? 2 দিন ধরে কল তুলছে না। দিবাকে দেখেই পায়েলের মা ত্যক্ত কণ্ঠে বলল, তোমার বান্ধবী কি চাচ্ছে দিবা? আমাকে শিক্ষা দিতে চাচ্ছে। গতকাল থেকে নিজেকে রুমে বন্দী করে রেখেছে। দিবা এ ব্যাপারে কিছুই জানে না। তবুও সে বলল, আমি দেখছি আন্টি। দেখো মা, প্লিজ দেখো। এই মেয়ের তো নিজের ক্যারিয়ার নিয়ে কোন চিন্তা নেই। তুমি দেখো। দিবা পায়েলের ঘরের সামনে এসে দাঁড়ালো। বন্ধ দরজা ধাক্কাধাক্কি করে অনেকক্ষণ রাখল। পায়েল, প্লিজ দরজাটা খুলে দে। তোর কি সমস্যা আমাকে বল। কাউকে না বললে তোর সমস্যার সমাধান হবে না। এই পায়েল, কেন পাগলামি করছিস দোস্ত? ডেকে ডেকে দিবাও ক্লান্ত হয়ে গেল। ডাকাডাকি বন্ধ করে দেওয়ার 2 মিনিট পর পায়েল দরজা খুলে দিল। দিবাকে ভেতরে টেনে নিয়ে আবার দরজা বন্ধ করে দিল। পায়েলের দিকে তাকিয়ে দিবা আঁতকে উঠে বলল, হে কি হাল করেছিস তুই? চোখ মুখ এমন ফুলেছে কেন? কি হয়েছে তোর? অসুস্থ? পায়েল হঠাৎ দিবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার কপালটা এমন কেন দিবা? কেন আমার কপালে সুখ লেখা হয়নি? যা কিছু আমি মন থেকে চাই তাই সবার আগে হারিয়ে ফেলি। দিবা কিছুই বুঝতে পারছে না। তবুও বান্ধবীর পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, এমন কেন বলছিস? কি হয়েছে? আমাকে বল। পায়েল ফোপাতে ফোপাতে বলল,
শেহান বলেছে আমি নাকি ওকে বিরক্ত করছি। কিন্তু বিশ্বাস কর, আমি ওকে বিরক্ত করিনি। দিবা এবার বুঝতে পারল ঘটনা তাহলে শেহানকে নিয়ে। দিবা পায়েলকে সোজা করিয়ে বলল, শেহানের সাথে কি হয়েছে তোর? কাঁদতে কাঁদতে পায়েলের দম আটকে আসছে। দিবা ওকে বসাল, পানি এনে খাইয়ে দিয়ে নরম গলায় জিজ্ঞেস করল, কি বলেছে শেহান তোকে? পায়েল অসহায় চোখে দিবার দিকে তাকালো। দিবা পায়েলের হাত শক্ত করে ধরে বলল, আমাকে বলবি না? বলবো। তুই ছাড়া কথা বলার জন্য আমার কেউ নেই দিবা। আমি এত একা কেন? তুই একা না, আমি আছি না। পায়েল ফোলা মুখে হাসল, তুই আছিস বলেই হয়তো আমি এখনো ভুল কোন সিদ্ধান্ত নিইনি। বাজে কথা না বলে হেঁটে বল শেহান তোকে কি বলেছে? পায়েল দিবাকে সবটা বলল। দিবা চোখমুখ কুঁচকে নিয়ে জিজ্ঞেস করল, তোদের কোন ঝগড়া হয়েছিল? না। তাহলে? অকারণে শেহান তোকে এসব বলল? পায়েল মাথা নিচু করে ফেলল। সে সত্যিই হয়তো শেহানের বিরক্তির কারণ হয়েছে। না হলে কেন বলবে? আমি শেহানের সাথে কথা বলবো। পায়েল আতঙ্কিত হয়ে দিবার হাত চেপে ধরে বলে উঠল, না প্লিজ। দিবা জেদ করে বলল, কেন না? আমি তো বলবই। তুই ওকে কিছুই বলবি না দিবা। আমি আর ওর বিরক্তির কারণ হতে চাই না। বান্ধবীর দিকে তাকিয়ে দিবার মনটা অস্থির হয়ে উঠল। এই মেয়েটাকে তার মতো করে কেউ চিনে না, এমনকি মেয়েটার জন্মদাত্রী মাও না। মেয়েটা নিজের মনে কতটা দুঃখ জমা করে রেখেছে তা কেউ জানে না। শেহান কেন এই দুঃখী মেয়েটাকে আরো দুঃখ দিল? পায়েলের জীবনের প্রথম পছন্দ, প্রথম ভালোবাসা শেহান। এতগুলো বছরেও পায়েল যাকে ভুলেনি। দিবা পায়েলদের বাড়ি থেকে বেরিয়েই শেহানকে কল করতে চাইল। পরে ভাবল, এখন কল করলে ভালো করে কথা শোনাতে পারবে না, তাই রাতে ঠান্ডা মাথায় কল করবে। রাতে ছোটমা, চাচ্চু কেউই খায়নি, তাই তাদেরও খাওয়া হলো না। শেহান রুমে চলে এসেছে। বাড়িঘর সবকিছু এখন তার কাছে অসহ্য লাগছে। ছোটমার কান্না কিছুতেই সহ্য হচ্ছে না। কর্কশ শব্দে ফোন বেজে উঠলে শেহানের মেজাজ আরো খারাপ হলো। ফোন হাতে নিয়ে দেখল দিবার কল। মেজাজটাকে একটু শান্ত করে কল তুলল। বলল, দিবা, কেমন আছো? শেহানের এত সহজ আচরণ দেখে দিবা তেলেবেগুনে জ্বলে উঠে বলল, আমার বান্ধবীকে কষ্টে রেখে আমি কেমন আছি না জানলেও হবে। তোমার সমস্যা কি শেহান? নিজেকে তুমি কি মনে করো? পায়েল তোমাকে বিরক্ত করে। আচ্ছা মানলাম বিরক্ত করে, সেটা তুমি আগে কেন বলনি? শুরুতে কেন নিজেও ইন্টারেস্ট দেখিয়েছ? মেয়েটার তো এমনিতেই তোমার প্রতি দুর্বলতা ছিল, তুমি কেন ওকে আরও দুর্বল করলে? সেই স্কুল জীবন থেকে মেয়েটা তোমাকে পছন্দ করে আসছে, তুমি ওর সাথে এতটা নির্দয় কিভাবে হতে পারলে শেহান? কেন আমার বান্ধবীকে এত কাঁদালে? দিবার কথা শুনে প্রথমে শেহান আগামাথা কিছুই বুঝতে না পারলেও শেষের কথাগুলো শুনে সে থমকে গেল। কণ্ঠে অবিশ্বাস নিয়ে জিজ্ঞেস করল, কে আমাকে পছন্দ করে? পায়েল। দিবা ভেঙে বলল, না পায়েল না, ওর ভূত। আমি মজা করার মুডে নেই দিবা। কি বলছিলে তুমি স্পষ্ট করে বলো। আমিও তোমার সাথে মজা করছি না। তুমি কেন বলেছ পায়েল তোমাকে বিরক্ত করে? বিরক্ত করলে তো যখন স্কুলে একই ক্লাসে একসাথে পড়তে তখনই করতে পারত, কিন্তু করেনি তো। নিজের অনুভূতি তোমাকে কখনো বুঝতে দিয়েছে? দেয়নি। এতগুলো বছর পর যখন দেখা হলো তখনও তো দেয়নি। শেহানের মাথা হ্যাং হয়ে আছে, কিছুই মেলাতে পারছেন না সে। থামো দিবা। দিবা জেদি গলায় বলল, থাম না। আমার কথা শুনে আজ তোমার কান দিয়ে রক্ত না আসা পর্যন্ত থাম না। শেহান এবার অনুরোধ করে বলল, প্লিজ দিবা। শেহানের কণ্ঠে কিছু ছিল যা দিবাও অনুভব করতে পেরেছে। দিবা কাঠোকাঠ গলায় বলল, থেমেছি। পায়েল আমাকে পছন্দ করে। হুম। স্কুলের সময় থেকে। হুম। শেহানের এবার হাসফাস লাগছে, কণ্ঠ শুকিয়ে আসছে। এখনো করে। দিবা জবাব দিতে সময় নিচ্ছে। শেহান অধৈর্য হয়ে বলল, বলো দিবা, এখনো করে কি না তা জেনে তুমি কি করবে? শেহান গাড়ির চাবি নিয়ে বেরোতে বেরোতে বলল, ধন্যবাদ দিবা। দিবা আশ্চর্য কণ্ঠে বলল, তোমার কোন উপকারটা করেছি আমি? কেন ধন্যবাদ দিচ্ছ? তুমি আমার যে উপকার করেছ তার জন্য তোমাকে সামনে পেলে জড়িয়ে ধরে চুমু খেতাম। দিবা চোখমুখ কুঁচকে নিয়ে বলল, পাগল ছাগল হয়ে গেলে নাকি? শেহান হাসল, বলল, তোমাকে আমার আরো একটা উপকার করতে হবে। পায়েল শুয়েছিল, কিছুই ভালো লাগছে না তার। ঘুমের ঔষধ খেয়েও ঘুম আসছে না। দিবার কল পেয়ে রিসিভ করে বলল, আমি ঠিক আছি, তুই আমাকে নিয়ে এত ভাবিস না তো। ভাবছি না। বাইরে আয় তুই। বাইরে কোথায়? তোর বাসার নিচে। আমি দাঁড়িয়ে আছি। পায়েল বুঝতে পারল না, শোয়া থেকে উঠে বসে বলল, নিচে? এই সময় বাসার নিচে কি করছিস তুই? দিবা বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন না করে জলদি আয় তো। দিবা কল কেটে দিয়েছে। পায়েল বোকার মতো বসে থেকে ভাবল, এই মেয়ের আবার কি হয়েছে? হয়তো তার মন ভালো করার জন্য কোন সারপ্রাইজ দিতে এসেছে। পায়েল রুম থেকে বেরিয়ে এলো।
মা আশেপাশে না থাকায় প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। সে বাসার নিচে এসে দিবাকে দেখে বলল, কি হয়েছে? এত রাতে কেন এসেছিস? তোর শেহান গাধাটাকে আচ্ছা মতো ধুয়েছি। দিবার কথা শুনে পায়েলের মুখ কালো হয়ে গেল। বলল, তুই কেন এমন করেছিস দিবা? তোকে তো বারণ করেছিলাম। তোর বারণ আমি কেন শুনবো? ওই হাদাটা তোকে কাঁদাবে আর আমি ওকে কিছু বলবো না। ও আমাকে কাঁদায়নি। দিবা ভেঙচি কেটে বলল, না কাঁদায়নি, হাসিয়েছে। ওই শেহান একটা ছাগল, নাট্যবাজ, প্লে বয়। তোর সামনে ওর কোন যোগ্যতা আছে? শালা তোকে বলে তুই ওকে বিরক্ত করছিস। ও কোথাকার হিরো রে? আমিও শুনিয়ে দিয়েছি। কান দিয়ে হয়তো রক্ত এসেছে। দিবার মুখে শেহানকে নিয়ে এতগুলো বাজে কথা শুনে পায়েলের মুখ কাদো কাদো হয়ে গেল। ওর কোন দোষ নেই দিবা, তুই কেন ওকে কথা শোনাতে গেলি? শেহানকে কথা শুনিয়ে এসে তুই আবার আমাকে সেটা বলতে এসেছিস। পায়েল এবার কেঁদেই ফেলল। দিবা তার পাগল বান্ধবীটাকে দেখছে। কোন কারণ ছাড়াই শেহানকে ও এতটা ভালোবাসে কিভাবে? এই ছেলে তার বান্ধবীর উপর কি জাদু করেছে? দিবা অসন্তুষ্ট গলায় বলল, আমি আসতে চাইনি। ও হাতে পায়ে ধরে অনুরোধ করে নিয়ে এসেছে। দিবা কার কথা বলছে পায়েল বুঝতে পারল না। দিবা পায়েলের পেছনে ইশারা করে দেখালো। পায়েল ওর ইশারা বুঝে পেছনে তাকিয়ে শেহানকে দেখে থমকে গেল। শেহান এতক্ষণ দু হাত বুকে ভাঁজ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শেহান ভাঁজ করা হাত ছেড়ে দিয়ে পায়েলের দিকে এগিয়ে এসে বলল, হাই। পায়েল বোকার মতো দিবার দিকে তাকালো। দিবা বলল, ও তোর সাথে দেখা করতে চাচ্ছিল। পায়েলের বুক কাঁপছে। সে জানে না দিবা শেহানকে কি বলেছে। শেহানই বা কেন এসেছে। শেহান এসে পায়েলের সামনে দাঁড়ালো। পায়েল হাসফাস করে উঠে অপরাধী গলায় বলল, আমি তোমার বিরক্তির কারণ হতে চাইনি শেহান। দিবাকে আমি বারণ করেছিলাম। শেহান গভীর চোখে পায়েলের মুখের দিকে তাকিয়ে আছে। তবে পায়েল তাকিয়ে থাকতে পারল না। সে অপরাধীর মতো দৃষ্টি নামিয়ে নিল। শেহান ভরাট কণ্ঠে বলল, আমি এবং আমার পরিবার খুবই বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি পায়েল। তোমাকে বললে তুমি হয়তো বুঝবে। কিন্তু এখন ওসব বলতে ইচ্ছে করছে না। বাড়ির পরিস্থিতিটা আগের মতো হলে আজ রাতেই আমি তোমাকে বিয়ে করে শেহান শিকদারের বউ বানিয়ে শিকদার বাড়িতে নিয়ে যেতাম। চলবে?